পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই, সবাই জানেন আমাদের সংবাদ মাধ্যমের বন্ধুরা। হ্যালো, এবার প্রেস ইনফরমেশন ব্যুরো কলকাতার উদ্যোগে জেলায় জেলায় মিডিয়া ওয়ার্কশপ করা হয়, যার নাম বার্তালাপ। এই বার্তালাপে এবার অনুষ্ঠিত হলো বহরমপুর শহরে। এই জেলার সাংবাদিকদের জন্য এই জেলার প্রায় 40 জন সাংবাদিক যোগদান করেন আজকের এই সম্মেলনে। এদের মধ্যে আছেন অনল আবেদিনের মতন বর্ষিয়ান সাংবাদিক, জগন্নাথ মজুমদারের মতন সিনিয়র সাংবাদিক, শাহানাজ বেগম ও তরুণ সাংবাদিকরা। মিডিয়া লজের উপর একটা সেশন হয় দিল্লি থেকে ভিডিও কনফারেন্সে RNI বিভাগের ডিজি শ্রী ধীরাজ কাকারিয়া। এই ওয়ার্কশপ করার লক্ষ্য হলো যাতে ভুয়ো খবর প্রকাশিত না হয় ও ভুয়ো খবর ধরা পড়ে যায়। পার্থ ঘোষ, যুগ্ম অধিকর্তা, প্রেস ইনফরমেশন ব্যুরো, আকাশবাণী কলকাতার তরফ থেকে আজকের এই অনুষ্ঠানে তিনি কি বললেন আসুন শুনে নেওয়া যাক। বহরমপুর থেকে নিজস্ব সংবাদদাতা কল্যাণী মণ্ডল মদক, QTV সমাচার। তাদের কাছে যেমন শিখছি, যারা এই মুহূর্তে কাজ করছেন তাদের কাছেও শিখছি। আমি এর আগেও এইরকম একাধিক কর্মশালায় যোগ দিয়েছি, যেটা মূলত বলবার আমরা যারা সাংবাদিকতা করি, যারা মূল স্রোতে বিশেষ করে সাংবাদিকতা করি, তারা অনেকেই খবরের তাড়া ও তরায় অনেক কিছু এড়িয়ে যায়। মূলত এই PIBর কাছ থেকে আমরা যে তথ্য ও তথ্যনিষ্ঠ তথ্যগুলি পেতে পারি, সেগুলি আমাদের সংবাদ পরিবেশনে এবং আমাদের যে কোনো লেখার মাধ্যমে প্রকাশ করতে পারি, যা বৃহত্তর ব্যাপ্তিতে সাধারণ মানুষের স্বার্থে কাজে লাগতে পারে। আমরা আশা করি এই জেলা যারা এখানে অংশগ্রহণ করেছিলাম তারা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। ভবিষ্যতেও আমি এই জেলার পক্ষ থেকে PIBর কর্তাদের কাছে, বিশেষ করে মহানির্দেশক এবং আমাদের আকাশবাণী তথা PIBর যুগ্ম অধিকর্তা পার্থবাবুর কাছে আমি বিনীত অনুরোধ করব যে এই ধরনের কর্মশালা বা আলাপ বার্তালাপ হোক বা যে কোনো কর্মকাণ্ড বারবার মুর্শিদাবাদ জেলায় হোক। কারণ ইতিমধ্যে সাংবাদিকতায় একটা ব্যাপক ডিজিটাল বিস্ফোরণ হয়েছে বলা চলে। ইউটিউব পোর্টাল এবং বিভিন্ন ক্ষুদ্র পত্রপত্রিকা ছাড়াও দেশ এবং জেলার বিভিন্ন প্রান্তে নিজের স্বক্ষেত্রে ইউটিউব পোর্টাল গড়ে তোলা, তাদেরকেও শিখিয়ে এই সাংবাদিকতার বৃহত্তর আঙিনায় আনলে আরো ব্যাপ্তিতে সেটা সফলতা অর্জন করবে। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। PIB এবং আপনাদের সকলের বিশিষ্ট অতিথিবৃন্দ, পার্থবাবু এবং জেলার সভাপতি সাংবাদিকবৃন্দ, সবাইকে স্বাগত শ্রদ্ধা জানিয়ে দুটি চারটি কথা বলব। সাংবাদিকতা একটা মহৎ পেশা। সমাজের চতুর্থ স্তম্ভ বলা হয় এটাকে, গণতন্ত্রের। চতুর্থ স্তম্ভকে জানিয়ে রাখতে আমরা পথে নেমেছি। কিন্তু এখন প্রথমে ছিল শুধু প্রিন্ট মিডিয়া, মানে কাগজ সংবাদপত্র। এখন এই মিডিয়া চলে এসছে, ইলেকট্রনিক মিডিয়া। সাংবাদিকের সংখ্যাও বেড়েছে। জেলার প্রত্যন্ত এলাকায় আমরা বিচরণ করি খবরের জন্য। আমি সেই 1962 সালে
স্কুলে পড়ার সময় আমার দুই বন্ধু আমাকে অনুপ্রেরণা দিয়েছিল এই সাংবাদিকতায় আসার জন্য। তখন আমি প্রথম খেলার কাগজগুলোতে লিখতাম, কলকাতা থেকে প্রকাশিত, তারপর আস্তে আস্তে জেলার কাগজ, পরে কলকাতার বিভিন্ন কাগজে লেখালেখি করেছি। আমি সবসময় চেষ্টা করতাম গ্রাম বাংলার বিভিন্ন সমস্যা তুলে ধরতে। নিজের কাগজ আছে বেলডাঙ্গা সমাচার, সেখানেও আমি আমার জেলার বা আমার এলাকার সমস্যাগুলো নিয়ে এবং ভালো কাজ, উন্নয়নের কাজগুলো নিয়ে আমরা ফলো করতাম, এখনও করে চলছি। পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়াতেও কাজ চালাচ্ছি। বেলডাঙ্গা সমাচারের একটা ব্লগ করেছি আমরা, তার মাধ্যমে আমাদের এলাকার এবং জেলার বিভিন্ন এলাকার খবর, সমস্যা, বিশেষ করে সমস্যা, কিছু কিছু অন্যান্য খবরও করি, যেগুলো জনমুখী, জনপ্রকল্প, সেগুলোর খবর আমরা করি। এখন এই ঘরের খেয়ে মোস্তারানো সাংবাদিকতা জেলার কাগজ যারা চালান তারা করেন, তাদের প্রাপ্তি হলো ওই খবরগুলো কাজে লাগলে বা সেই খবরগুলোর থেকে কোনো উপকার পেলে সাধারণ মানুষ, সেটাই আমাদের কাছে পুরস্কার হয়ে দাঁড়ায়। তো আমরা আশা করব আগামী প্রজন্ম যেসব ছেলেরা সাংবাদিকতা আসবে তারা ন্যায় নীতি নিষ্ঠে পালন করে সাংবাদিকতা করবেন। এখন সাংবাদিকদের মধ্যেও বিভেদ দেখা যাচ্ছে, কেউ সরকারি খবর করতে ভয় পান, কিন্তু আমরা এখনও আমাদের কাগজে বা পোর্টালে ন্যায্য কথা, ন্যায্য খবর করতে এখনো পিছপা হয়নি। এইভাবেই জীবনের শেষ দিন পর্যন্ত সাংবাদিকতা করে যাব নীতি বজায় রেখে। এই বলে সবাইকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে শেষ করছি। যারা আজকে এই ওয়ার্কশপের আয়োজন করেছেন এবং উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আজকে প্রায় সারাদিন ধরে এই কর্মশালায় এসে আমরা কিছু কিছু বিষয় জানতে পেরেছি এবং আমাদের একসঙ্গে এই যে কিছুক্ষণ থাকা তার একটি আলাদা মূল্য আছে। সাংবাদিকতার কিছু সমস্যা, তার নীতি নৈতিকতা ইত্যাদি বিষয়গুলো আমরা জানতে পেরেছি। বিশেষ করে আমি উপকৃত হয়েছি যে সাংবাদিকতার যারা অ্যাক্রিডিটেশন কার্ড হোল্ডার তারাই সাংবাদিক, আর বাকি যাদের কার্ড নেই তারা সাংবাদিক নন, এই যে ধারণা আমাদের মধ্যে রয়েছে সেটা যে সঠিক নয় সেটা এই ওয়ার্কশপে এসে আমরা জানতে পেরেছি। আর একটা বিষয়, আমাদের মধ্যে এতদিন একটা ধারণা ছিল যারা পোর্টালের সঙ্গে যুক্ত বা ইউটিউবের সঙ্গে যুক্ত, অর্থাৎ প্রিন্ট মিডিয়া নয়, যারা ইলেকট্রনিক মিডিয়ার অনেকগুলো ফর্মসের মধ্যে পড়েন, তারাও সাংবাদিকতার সঙ্গে যুক্ত। এই ধারণাটা আমাদের মধ্যে নয় এবং আরএনআইয়ের যিনি ডিজি তিনি যে অনলাইনে যে বক্তৃতা দিলেন তাতে আমরা বুঝতে পারলাম পোর্টালকেও রেজিস্ট্রেশনের দরকার হয় না, তাদের বিষয়গুলো জানিয়ে দিলেই হবে। এই বিষয়গুলো আজকে জানার ফলে আমার ব্যক্তিগতভাবে আমি উপকৃত হয়েছি। যেহেতু আমরা একটা সংগঠনও করি সাংবাদিকদের জেলায়, সেই হিসেবে এটা আমাদের কাজে লাগবে। গতবারের যে সেমিনার, মানে এর আগে এইখানেই যে সেমিনার হয়েছিল এবং আজকের এই যে সেমিনার হলো, দুটোই ভালো লেগেছে। এটাকে নিশ্চিতভাবে আরও ভালো করা যায়, আর একটু সময় নিয়ে মহিলা সাংবাদিকদের যাতে আনা যায় এখানে, সেই ব্যবস্থা করলে ভালো হয়। এই কথা বলে আজকে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে পিআইবির যারা সংগঠক আজকের এই ওয়ার্কশপের আয়োজন করেছেন, হাতেগুলোকে ধন্যবাদ। মনে হলো যেন আপনাদের সবার কিছু কিছু কথা মধ্যে উঠে এলো। এই জেলার আরেক পোড় খাওয়া সাংবাদিক বর্ষিয়ান অনল আবেদিন নিজ
গুণেই উল্লেখযোগ্য। আমি ওকে একটু অনুরোধ করব কিছু বলার জন্য। আর একটা কথা, আচ্ছা শাহনাজকে দেখছি না, বেরিয়ে গেছে। আচ্ছা আর একটা কথা, আসুন আপনাদের কাছ থেকে এরপর শুনতে চাইবো এই ওয়ার্কশপ কেমন লাগলো সব মিলিয়ে। আপনারা তৈরি হন, কে যে বলবেন একটু। আমি মুর্শিদাবাদ জেলার দু তিনটি খুব ঈর্ষণীয় কথা আমি বলবো, তথ্যে বলবো। তো অনেকেই জানেন আর কেউ হয়তো জানেন না। কিছুক্ষণ আগে কথা হচ্ছিল সংবাদপত্র সাংবাদিকতার উপরে রাষ্ট্রীয় পীড়ন নিয়ে। তো কলকাতার বাইরে মফস্বল বাংলায়, অবিভক্ত বাংলায় প্রথম বাংলা সংবাদপত্র হয়, প্রকাশিত হয় এই বহরমপুর থেকে, কাশিম বাজার থেকে, রাজা রামমোহন রায়ের উদ্যোগে মুর্শিদাবাদ সংবাদপত্রে। রাজরসে সেটা বন্ধ হয়ে গেছিল অল্প দিনই। তারপরে তিনি একটি ইংরেজি সংবাদপত্র করেন, সেটাও রাজরসে বন্ধ হয়েছে। রাজরস বরাবরই আছে। রাজার কথা না শুনলে তিনি বেজার হবেন, তার মধ্যে থেকে কাজ করতে হবে। সেই কাশিম বাজার রাজবাড়ির বাল বিধবা রাজা কৃষ্ণনাথের ওয়াইফ রানী স্বর্ণময়ী, তিনি অন্তঃপুরচারী ছিলেন। তার চেহারা কেউ কখনো দেখেনি, তার কোনো ছবি নেই, কিন্তু তিনিও বাংলা সংবাদপত্র জগৎকে খুব উঁচু জায়গায় তুলে ধরেছিলেন। গ্রামবার্তা প্রকাশিকা, জমিদারদের শোষণের বিরুদ্ধে লেখে কাঙাল হরিনাথ, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারে তাদের অগ্রজ অত্যাচারে কাগজটা উঠে যেতে বসেছিল। এই রানী স্বর্ণময়ী তিনি অর্থ জুগিয়ে সেই পত্রিকাটিকে বাঁচিয়ে রেখেছিলেন। এইরকম উত্তরাধিকার আমরা বহন করছি। একটা আলোচনা এখানে আলোচনার মধ্যে উঠেও এসছে যে একটা সময় হয়তো সাংবাদিক বলতে লজ্জা পাবে। কথাটা অমূলক নয়। সাংবাদিকতার পেশার সঙ্গে যেমন জীবিকা জড়িত আছে, তার সঙ্গে বড় জড়িত আছে সত্যবাদিতা, যেটা ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র সংবাদ প্রভাকরে লিখতেন। বলিতে স্বরূপ কথা ছাড়িলা পিতায়, এই মন্ত্র আমার ভুলে গেছে। आज के कार्यक्रम में मंच पर उपस्थित दो बहुत ही वरिष्ठ पत्रकार पथिक गुहा जी और पुलकेश घोष जी, और इधर इस कार्यक्रम में बहरामपुर और मुर्शिदाबाद से आए हुए हमारे पत्रकार दोस्तों, मुझे बड़ी खुशी है कि मैं इस कार्यक्रम में आ पाया हूँ कलकत्ता से। लगभग 2 साल तक वार्तालाप का ये जो सिलसिला था ये रुका हुआ था कोरोना की वजह से, लेकिन इस साल जब परिस्थिति थोड़ी सुधर गई तो
तो सिर्फ यही नहीं बल्कि पूरे देश में जगह जगह अलग अलग राज्यों में वार्तालाप के कार्यक्रम शुरू हो गए। और ये बड़ी खुशी की बात है कि बंगाल में हमने जो शुरुआत की है वो इस कार्यक्रम से की है। इसके अलावा अभी 3 और वार्तालाप कार्यक्रम हमारे हुए पश्चिम बंगाल में। और जैसे आज आपने देखा कि मैं तो पूरे सुबह से बैठा हूं यहाँ पर, मीडिया लॉज, मीडिया से संबंधित जो नियम है, जो कानून है, मीडिया एथिक्स, ईमानदार पत्रकारिता, फैक्ट चेकिंग और फेक न्यूज, इससे तो आप सभी परिचित भी हैं। तो ऐसे बहुत इंपॉर्टेंट मुद्दों पर आज आप लोगों के साथ हमारे एक्सपर्ट्स ने अपनी जानकारी साझा की है और आप लोगों ने अच्छे अच्छे सवाल भी पूछे। मीडिया लॉस पर जो दिल्ली से वीडियो कॉन्फ्रेंस के द्वारा डॉक्टर धीरज काकड़िया बोले थे, शायद आप लोगों को उनके बारे में ज्यादा नहीं पता होगा, पर उन्होंने पीएचडी की है। उनका पीएचडी का सब्जेक्ट था गांधी जी एज अ कम्युनिकेटर। महात्मा गांधी के जीवन में कम्युनिकेशन के द्वारा उन्होंने कैसे देश में एक नई क्रांति का सूत्रपात किया कम्युनिकेशन के द्वारा, ये उनका पीएचडी का रिसर्च था। और फिर उन्होंने किताब भी लिखी गांधी एज कम्युनिकेटर। तो ये उनका पीएचडी का विषय था गुजरात यूनिवर्सिटी से। उसके बाद वो एंटरटेनमेंट टैक्स कमिश्नर थे गवर्नमेंट ऑफ गुजरात में। और फिर अब वो दिल्ली में RNI, रजिस्ट्रार ऑफ न्यूज़पेपर्स ऑफ इंडिया में थे। आपने देखा कि कई सारे उन्होंने CPC मतलब क्रिमिनल प्रोसीजर कोड से लेकर कॉन्स्टिट्यूशन, उसके अलग अलग प्रोविजंस की जानकारी दी है। क्योंकि अक्सर हम अखबारों में पढ़ते हैं कि कई बार जो पत्रकार होते हैं वो कानून के दायरे में आ जाते हैं, वो अपना काम कर रहे हैं, पर उनको इसकी जानकारी नहीं कि जो वो कर रहे हैं वो कानून के दायरे में कैसे बैठ रहा है। हम ये कोई एक्सक्यूज नहीं ले सकते कि साहब हमें तो मालूम ही नहीं था। पत्रकारों से ये उम्मीद नहीं की जाती, ये उम्मीद की जाती है कि वो देश के नियम कानूनों को अच्छे से जानते हैं और उस दायरे में रहकर अपना काम कर रहे हैं। वो काम आप निर्भीक होकर करें, आप निरपेक्ष होकर करें, ये आपकी बात है, लेकिन कानून और नियमों के बारे में जानकारी होना जरूरी है। उसी तरह मीडिया एथिक्स पर भी बहुत सारी चीजें पढ़ने में आ रही हैं। किस तरह अलग अलग तरह से ईमानदार पत्रकारिता की संख्या कम होती जा रही है, लेकिन तब भी जो ईमानदार पत्रकार बचे हैं उन्होंने उस झंडे को उठा रखा है। कई तरह के प्रलोभन आते हैं किसी भी व्यवसाय में, चाहे वो गवर्नमेंट में हो या पत्रकारों में हो, लेकिन अपने जमीर के साथ न्याय करना, आप जो कहना चाहते हैं वो बात लोगों तक पहुंच रही है कि नहीं, स्पष्ट शब्दों में पहुंच रही है कि नहीं, उसको कैसे कहना, ये मीडिया एथिक्स का काम है। फैक्ट चेकिंग और फेक न्यूज, इसके बारे में तो मुझे ज्यादा कहने की जरूरत नहीं है, क्योंकि हम देखते हैं आए दिन कुछ ना कुछ फेक न्यूज के बारे में हम लोग पढ़ते ही रहते हैं। और कई बार हम पढ़े लिखे लोग भी, मतलब यहाँ पर जितने बैठे हैं सबके सब पत्रकार हैं, हम काफी जागरूक हैं, लेकिन कई बार हम भी ठगे जाते हैं। हमें भी नहीं पता होता कि जो खबर हमारे पास व्हाट्सएप पर या फेसबुक पर आई है वो खबर फेक है, वो गलत है, वो है ही नहीं। वैसे 10 में से 8 फेक न्यूज तो मैं पढ़ते ही पता चल जाता है, आपको भी चल जाएगा। अगर आप कोई भी फेक न्यूज को कितनी ही चालाकी से उसको लिखा गया हो, अगर आप उसको बड़े गौर से पढ़ें तो 10 में से 8 यानी 80% फेक न्यूज तो आप खुद ही पकड़ लेते हैं। क्योंकि जो फेक न्यूज होगा उसकी भाषा गलत होगी, उसका व्याकरण गलत होगा, उसकी लिखने की शैली न्यूज की तरह नहीं होगी, बहुत सारी चीजें होती है। अब आप लोग इस प्रोफेशन में कई वर्षों से, कुछ 10 साल से पत्रकार हैं, कुछ 25-30 वर्ष से हैं,
तो आप खुद भी जब देखें ऐसी खबरों को जो आपके पास आती हैं, तो आपको पता चल जाएगा कि ये गलत है, ऐसा हुआ ही नहीं है, ये बिल्कुल फेक है। और एक बार ये पता चल जाए तो आपकी जिम्मेदारी ये भी बनती है कि जिन लोगों ने आपको ये भेजा उनको बताएं। होता अक्सर क्या है कि अगर मेरे पास फेक न्यूज आए तो मैं पढ़ के कह देता हूँ ये तो फेक है, लेकिन जिसने भेजा है उसको बताना मेरा फर्ज है, मेरी जिम्मेदारी है, क्योंकि उसने अच्छे मन से भेजा होगा मुझे, उसको भी नहीं पता होगा कि ये जो भेज रहा है वो गलत है। पर हम अपनी जिम्मेदारी निभाते नहीं है, हम बस इतना करते हैं कि जो हमारे पास चीज आ गई हम उस पर अपनी टिप्पणी देते हैं, अपने कमेंट देते हैं और बात वहीं खत्म कर देते हैं। हमारा काम ये होना चाहिए कि फेक न्यूज आए तो जिसने भेजा है उसको बताएं। और ये मैं अक्सर करता हूँ कि जो मेरे पास गलत खबर आती है तो मैं उस व्यक्ति को लिखता हूँ कि भाई तुमने जो भेजा है ना ये सही नहीं है, इसको आगे मत भेजना किसी को। और अधिकतर समय जिसने मुझे भेजा है वो मुझसे माफी भी मांगता है, कहता है कि हाँ गलती हो गई, कि मुझे नहीं भेजना चाहिए था। तो हम लोगों की ये जिम्मेदारी भी हम सिर्फ सरकार से ही उम्मीद नहीं करें कि वो फेक न्यूज को पकड़े। फेक न्यूज आप भी पकड़ सकते हैं, लेकिन आप पकड़ सकते हैं तो आपको अपनी जिम्मेदारी भी निभानी चाहिए। जहां से वो खबर आई है उसके बारे में आपको बताना चाहिए। तो यही सारे मुद्दे, अभी हमने पार्थो घोष जी को भी सुना, उन्होंने भी कैसे पीआईबी के द्वारा, क्योंकि पीआईबी प्रेस इंफॉर्मेशन ब्यूरो जो है वो भारत सरकार और पत्रकार समुदाय के बीच एक सेतु है, एक ब्रिज है। आपको हमसे कुछ पूछना होता है, हम आपको जानकारी देते हैं, तो हमारा भी ये फर्ज है। फैक्ट चेकर्स तो बहुत सारे हैं, लेकिन एज गवर्नमेंट ऑफ इंडिया हमारी भी एक रिस्पॉन्सिबिलिटी है कि आप तक कोई गलत सूचना या कोई ऐसी सूचना तोड़ मरोड़ कर डिस्टॉर्टेड तरीके से आप तक ना पहुंचे, वो जिम्मेदारी भी हम निभाते हैं। मुझे बड़ी खुशी है कि जिस तरह के सवाल आज पूछे गए, হ্যাঁ, আজকে কি মূল কর্মসূচি এবং এই দিন থেকে কি বার্তা দেবেন, কাদের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে? প্রেস ইনফরমেশন ব্যুরো কলকাতার উদ্যোগে জেলায় জেলায় মিডিয়া ওয়ার্কশপ করা হয়, যার নাম বার্তালাপ। এই বার্তালাপ এবার বহরমপুরে আজ অনুষ্ঠিত হলো এই জেলার সাংবাদিকদের জন্য। এবারের এই বার্তালাপে প্রায় 40 জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন। এদের মধ্যে যেমন আছেন অনল আবেদিনের মতো বর্ষিয়ান, জগন্নাথ মজুমদারের মতো সিনিয়র সাংবাদিক, তেমনই আছেন শাহনাজ বেগম বা অন্য আরও সব তরুণ সাংবাদিকরা। এবারের এই আমাদের কর্মশালায় একটা বড় ব্যাপার হলো, আমরা মিডিয়া লজ এর ওপরে একটা সেশন রেখেছিলাম, যেটা শুধু দিল্লি থেকে ভিডিও কনফারেন্সে ওই মিডিয়া লজ ব্যাখ্যা করেছেন প্রেস ইনফরমেশন ব্যুরোর আরএনআই বিভাগের ডিজি শ্রী ধীরাজ কাকারিয়া। এবং তারপর প্রশ্ন উত্তরে সেই পর্বটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে উঠেছিল। আর এছাড়া আমাদের আজকের কর্মশালায় বক্তব্য রেখেছেন বিশিষ্ট সাংবাদিক পথিক গুহ ও পুলকেশ ঘোষ। আর আমাদের পূর্বাঞ্চলীয় মহানির্দেশক শ্রী ভূপেন্দ্র কাইন্থলা সাংবাদিকদের জানিয়েছেন যে এরকম ওয়ার্কশপ ভবিষ্যতে আবারও করতে চান জেলায়, যাতে আরও সাংবাদিকরা এই ওয়ার্কশপের সুযোগ নিয়ে পিআইবির কাজকর্ম এবং অন্যান্য বহু বিষয়ে নিজেদের সমৃদ্ধ করতে পারেন। আজকে এই দিন থেকে কি বার্তা দেবেন? আজকের এই কর্মশালা থেকে কি বার্তা দেবেন? এই কর্মশালার একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো ফেক নিউজ, ভুয়া খবর থেকে কিভাবে নিজেদের বাঁচিয়ে সত্য খবর পরিবেশন করা যায় এবং ভুয়া খবর কি করে ধরা যায়, কোনো ঘটনা বা রটনা সেটাকে কিভাবে তার সত্যতা যাচাই করা যায়, সেটা ভুয়া না ঠিক সেটা জানা যায়, এই সম্পর্কে জানা। তার পাশাপাশি পিআইবি ওয়েবসাইট থেকে কিভাবে জেলার সাংবাদিক এবং ছোট ছোট সংবাদপত্র তারা প্রয়োজনীয় খবর পেতে পারে সেটা তারা জানতে পেরেছেন। এই বার্তাটা তাদের কাছে দেওয়া হয়েছে, তাদের অনেকেই এটা জানতেন না। এটাই আমার মনে হয় সবথেকে বড় বিষয়, সবথেকে বড় প্রাপ্তি জেলার সাংবাদিকদের। পার্থ ঘোষ,
যুগ্ম অধিকর্তা সংবাদ, প্রেস ইনফরমেশন ব্যুরো, আকাশবাণী, কলকাতা।